ভয়েসে ইকো হচ্ছে না তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। চল। আচ্ছা, আমরা আজকে থেকে মানে পাইথনের তোমাদের মোটামুটি বলতে পারো যে বেসিক যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, এবং আজ থেকে আমরা এক একটা মডিউল সম্পর্কে স্টার্ট করব। যেমন আজকে যেটা স্টার্ট করবো সেটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নামপাই। নামপাইটা করতে হবে তার কারণ আমরা ডেটার উপরই সমস্ত রকম কাজ করা এবার আস্তে আস্তে শিখবো। এরপরে যে পান্ডাস আছে, আমি বুঝলাম পান্ডাস আগে করিয়ে দেবো, কিন্তু তোমাদের যদি প্রথমে পান্ডাস করাই, পান্ডাসও নামপাই লাগে, কারণ ডেটা অর্গানাইজেশনের জন্য নামপাইটা লাগবে। তো সেই জন্য নামপাইটাকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে দেখো, নামপাই। স্যার বলছি, আপনি কি রেকর্ড করছেন? রেকর্ড তো করছি, কিন্তু রেকর্ড কতটা কি হবে আমি জানি না, কারণ রেকর্ডের ফ্রেম ড্রপ হয়ে যাচ্ছে। বলতে পারছি না রেকর্ডটা ঠিকঠাক হবে কি হবে না। চলো, এই নামপাইটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি নামপাইয়ের কে যদি বলে, নামপাইটাই সব জায়গায় বেশি ইউজ হয়, এবং তুমি যখন কোনো মডিউল হিসাবে এটাকে ইউজ করবে নামপাই লিখবে। কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যখন সি প্রোগ্রামিং শিখেছিলে তখন তোমরা অ্যারে শিখেছিলে, সেই অ্যারের কনসেপ্টটাই কিন্তু এখানে আসবে, যেটাকে আমরা বলবো নামপাই অ্যারে। কি বলবো? নামপাই অ্যারে। এটাকে আমরা নামপাই অ্যারে বলবো। তোমরা অ্যারেতে কি করতে? অ্যারেতে তোমরা মেনলি একটা সেম ডেটা টাইপের লিস্ট কালেক্ট করতে। এখানেও সেম ভাবে তুমি মানে সেম ডেটা টাইপেরই তুমি এলিমেন্ট কিন্তু তুলবে। তাহলে তুমি বলবে যে স্যার লিস্টে তো আমরা শিখেছিলাম, আমাদের অনেক অ্যাডভান্সমেন্ট ছিল লিস্টে, যেখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডেটা তুলতে পারতাম। হ্যাঁ, অবশ্যই তুলতে পারতে, কিন্তু লিস্টের এই যে এত ডিফারেন্ট ভেরিয়েশন অফ যখন ডেটা তুমি কালেক্ট করতে, তখন কি হয়ে যায় প্রবলেমটা, এক একটা ডেটা টাইপ এক এক রকম ভাবে ট্রিট করতে হয়। হয়তো ছোট কোনো কাজের জন্য ইটস গুড, বাট বড় লেন্দি কোনো কাজের জন্য সেটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজের কাজ। কারণ তুমি যদি একটা অনেক বড় ডেটা তৈরি করো, যেই ডেটাতে মেনলি তুমি ধরো স্কুলের মার্কসই রাখবে, ঠিক আছে, স্কুলের মার্কসই রাখবে, তাহলে এই ডেটার মধ্যে তো সবই ধরো ফ্লোটেই ধরছি আমি, তাহলে তো এখানে আর অন্য কোনো ডেটা টাইপের নেই। তুমি তার জন্য লিস্ট ইউজ করছো, অবশ্যই তোমাকে সেটা ইউজ করতে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, যখন অনেক বড় লেন্থ একটা ডেটা হয়ে যায় তখন সেটাকে অ্যাক্সেস করা খুব প্রবলেম হয়ে যায়। দেখো, লিস্টে তুমি এক একটা ইন্ডেক্স অনুযায়ী একটা ডেটাকে তুলতে পারো, ঠিক, কিন্তু লিস্টে কি কোনোভাবে এরকম কোনো অপারেশন তুমি শিখেছো যেটাকে ফ্লো বাই ফ্লো করাবে? যেমন কিছু আমি বলছি, ধরো লিস্টের ক্ষেত্রে তুমি কোনো স্পেসিফিক মেমোরি সাইজ হোল্ড করে দিতে না, তুমি যা খুশি ডেটা টাইপ নাও, মনের মতো ডেটা টাইপ নাও, তো সেরকম করে স্পেস অ্যালোকেট করতে করতে যেত। হয়তো তার মধ্যে কোনো একটা ডেটা যেটা রিলিভেন্টই নয়, সেটাও তুমি নিয়ে নিয়েছো, ও তো এটা দেখাচ্ছে না, ও সেটাকে নিয়ে নিচ্ছে। ফলে কি হতো, মেমোরি সাইজ আস্তে আস্তে অনেক বাড়তে থাকে। তো আমরা ওরই একটা অ্যাডভান্স মোড যেটাকে বলবো নামপাই অ্যারে। এখানে আমরা কি করব, এখানে আমরা দেখবো, আমরা এখানে সেম ডেটা টাইপ কালেকশনই তুলবো, কিন্তু তার সাথে সাথে আমরা চাইলে সেই ডেটা টাইপটার কতটা মেমোরিতে স্পেস অকুপাই করবে আমরা সেটাও মেনশন করে দেবো। এবং তোমরা এখানে মানে তোমরা এখন কি জেনে এসেছিলে, একটা ইন্টিজার সাধারণত কত বাইটে হতে পারে? অবভিয়াসলি 4 বাইটের। তো আমরা এখানে আজকে দেখবো যে ইন্টিজারেরই অনেক রকম ভ্যারিয়েশন আমরা তৈরি করতে পারবো। সেটা ইন্টিজার 4 বাইট না 8 বাইট নাকি আরো বেশি, সেই জিনিসটাকে তোমরা এখানে মডিফাই করতে পারবে। মানে আমরা নিজের মতো করে ডেটাকে সেভ করবো,
এবং পার ডেটা টাইপে আমরা নিজের মতো করে ডেটা অর্গানাইজ করব। কিন্তু সেই ডেটাটা হোমোজেনিয়াস টাইপের হবে। সেই ডেটাটা কি টাইপের হবে? হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস মানেই হচ্ছে সেম ডেটা টাইপের। ঠিক আছে না? তাহলে নামপ্যারে কি বলতে পারো? যে সরি, একটুখানি এটা ক্যাপিটালে লেখো না তো। এ নামপাই অ্যারে is simply a grid that contain values of the homogeneous by same data type, হ্যাঁ? ঠিক আছে, simple। আচ্ছা, যারা নর্মালি আইডেলে করো তাদের ক্ষেত্রে নামপাইটাকে ইনস্টল করতে হবে। কারণ আমরা যখন আইডেল ডাউনলোড করেছিলাম সেখানে আমরা বেসিক্যালি নর্মালি যে কাজকর্ম করা সেইগুলো ডাউনলোড করা থাকে, নামপাইয়ে ডাউনলোড করা থাকে না। তো কিভাবে ডাউনলোড করতে হয় ওটা আমি পরে বলে দেবো, ওটা এখানে দরকার নেই। যারা নর্মালি ওই অ্যানাকোন্ডা ফ্যানাকোন্ডা করে তাদের ডাউনলোড করতে হবে না, ওটা ইনবিল্ড ওখানে ইনস্টল করাই থাকে, অসুবিধা নেই। ঠিক আছে। ভিএস কোডে করলে কি ডাউনলোড করা থাকে নাকি? ভিএস কোডে যদি পাইথন এটা ডাউনলোড করা থাকে এক্সিকিউশনটা? ভিএস কোডের গল্পটাই বলতে পারবো না, ভিএস কোডটা একবার করে দেখবে, যদি দেখছো যে রান হচ্ছে তার মানে করা আছে, না রান করা থাকলে করা থাকবে না। ঠিক আছে। আচ্ছা, ওকে, সেকেন্ড কথা, আমরা এই নামপাই অ্যারেকে দুটো ফর্মে ভাঙতে পারি, ভাঙতে পারি। অ্যাকচুয়ালি টু ফর্ম না, পরে গিয়ে দেখবে আরো অনেক রকম ভাবেই হয়, কিন্তু আপাতত তুমি টু ফর্মসই ভাবো। কি কি ফর্ম? নাম্বার ওয়ান খুব সিম্পল, যেটাকে আমরা বলবো ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা ওয়ান ডি অ্যারে। এই টার্মগুলো তোমাদের কাছে শোনাই, ওয়ান ডি অ্যারেস। আর একটা কি, আর একটাকে আমরা বলবো মাল্টি ডাইমেনশনাল। এবং আমরা যে জিনিসটা, আচ্ছা ওটা বলবো, ওটা পরেই বলছি, যে সি এর সাথে আবার তুলনা করতে গেলে যে সি এর থেকে এটা অ্যাডভান্সমেন্ট কি। অবশ্যই অনেক অ্যাডভান্সমেন্ট আছে। প্রথম কথা, মেমোরি অকুপাই টাইম টু টাইম আপডেট করবে। তুমি যেরকম ডেটা দেবে তার জন্যই ও স্টোর করবেন, তাছাড়া স্টোর করবে না। আচ্ছা, ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে তো এটা তোমার বোঝানোর কোনো দরকার নেই। ওয়ান ডাইমেনশনাল মানে জাস্ট তার মধ্যে একটাই ফ্রেমের ডেটা থাকবে। মানে খুব সিম্পল যদি আমি বলি, এটা একটা ওয়ান ডি অ্যারে, ঠিক আছে না? এটা ধরো রো হিসাবে এটা জিরো, আর ওপরে ধরো জিরো ওয়ান টু থ্রি, এখানেই একটাই ডেটা। ঠিক আছে না? আচ্ছা, এবার আসছি মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা টু ডি অ্যারেও করতে পারবো, থ্রি ডি অ্যারে করতে পারবো। ঠিক আছে। এবং এখানে আমরা কিন্তু থ্রি ডির ওপরও কাজ করতে পারি। মানে তুমি যদি থ্রি ডি ডেটার কনসেপ্ট ভাবো সেটাও এখানে হয়। অ্যাকচুয়ালি স্যার থ্রি ডি ডেটা দিয়ে আমরা কি করি? থ্রি ডি ডেটা দিয়ে আমরা এটাকে ইউজ করবো মেশিন লার্নিংয়ে। আমরা মেশিন লার্নিংয়ে তোমরা যখন তোমাদের আছে কিনা আমি জানি না, তোমাদের একটা সাবজেক্ট হয় ইমেজ প্রসেসিং বলে। ইমেজ প্রসেসিং বলেই হয় মেনলি, যেইখানে আমরা দেখব যে আমাদের যে বিভিন্ন রকম ছবি যখন আমরা অ্যাপে সেই এডিট করি, তখন দেখবে আমরা সেই স্কিনগুলোর যে যেখানগুলো ডার্ক সার্কেলস বা এরকম আছে সেই জায়গাগুলোকে সাদা করার চেষ্টা করি, বা ছবির কন্ট্রাস্ট বাড়ানোর চেষ্টা করি। এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো হয় হচ্ছে ছবির বিভিন্ন এক একটা পিক্সেলের লেয়ারিং এর উপর। কারণ একটা ছবিতে অনেক পিক্সেল থাকে এবং সেই পিক্সেল বিল্ডিং এর সাহায্যেই আমরা ছবিগুলোকে মডিফাই করার চেষ্টা করি। এবং আমরা ওই পিক্সেলটাকে, যে এক একটা পিক্সেলকে পিক করব, সেই পিক্সেল পিক করার পর যেটার সাহায্যে আমি ফিল্টার করছি সেটাকে আমরা থ্রি ডি ফরম্যাটে করব। সেই জন্য থ্রি ডি ডেটাটা ওখানে ইউজ করা হয়। এছাড়াও অনেক রকম কাজে থ্রি ডি ডেটা ইউজ করা হয়। তো আপাতত তোমাদের থ্রি ডি ডেটা জানার দরকার নেই, আপাতত তোমাদের টু ডি ডেটা জানলেই হবে। মানে টু ডি অ্যারে যেটাকে আমরা বলবো। মাল্টি ডাইমেনশনাল অ্যারে মানে জানোই, যেখানে
একটা রো থাকবে, একটা কলাম থাকবে, যেটা তোমরা ম্যাট্রিক্সে শিখে এসেছিলে, সেই একই রকম কনসেপ্ট। আচ্ছা, এখানে এই 2D অ্যারেকে দুটো রকম ফর্মে ইউজ করা হয়। আমি 2D অ্যারেতেই গল্পটা বলছি, 2D অ্যারের গল্পটাই বলছি, তাহলে বুঝে যাবে। 2D অ্যারেতে, আচ্ছা, আমরা দু রকম জিনিস পাবো। জিনিসটা একটুখানি বলেই দিই। একটাকে বলবো রো মেজার, মানে যেটাকে তোমরা রো বলে থাকো সোজা কথায়, আর একটাকে বলবো কলাম মেজার। কলাম মেজার, ঠিক আছে না? রো মেজার আর কলাম মেজার। রো মেজার কি করবে? রো মেজার তোমার 1 by 1 একটা রোকে কিন্তু পিক করবে, আর সেই রো এর কতগুলো কলাম আছে সেটা সেটা পিক করবে কলাম ওয়াইজ বা কলাম মেজার, ঠিক আছে? যদি তুমি একটা 2D এর ছবি দেখতে চাও, খুব সিম্পল, যে ভাবো জিরো, ওয়ান, টু, 0 1 2 3। হ্যাঁ, মনে রাখবে সেল বা এই ঘরগুলো কিন্তু সব 0 থেকেই স্টার্ট করব, তার বেশি কিন্তু আমি স্টার্ট করব না। এবার কথা হচ্ছে যে স্যার আমরা তো এটা জানি, এইটা মানে লিখে আমি কি বোঝাতে চাইলাম? রো মেজার কলাম মেজার তো আমি খুব ইজিলি বুঝতে পারছি স্যার। এটাকে আমরা রো মেজার বলবো, এটাকে আমরা কলাম মেজার বলবো, খুব সিম্পল। কিন্তু তুমি যখন ডেটা লিখবে, যখন তোমাকে প্রোগ্রামিং এর ভেতর ডেটা ইমপ্লিমেন্ট করতে হবে, তখন তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এই ঘরে রো সংখ্যা কটা আছে? রো সংখ্যা আছে 3টে। আর কলাম কটা আছে? কলাম আছে আমার 4টে। ওকে, যদি আমি এটাকে লজিক্যাল ইমপ্লিমেন্ট করি বা ধরো রো হিসাবে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমি কিভাবে আচ্ছা সরি, এইটাকে বলা হয় লজিক্যাল ইমপ্লিমেন্ট। আর ফিজিক্যাল রো মেজার ইমপ্লিমেন্টটা আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, টার্মস ছাড়ো। আচ্ছা, টার্ম ছাড়ো, তুমি নর্মালি এই সহজ জিনিস বোঝো। আচ্ছা, ভাবো রো ওয়াইজ আমি ইমপ্লিমেন্ট করবো, তাহলে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো? আচ্ছা, ভাবো যে, আচ্ছা ভাবো আমার কটা রো আছে? 3টে রো আছে। এই নম্বর একটা রো, এই দুটো রো, এই 3টে রো, ঠিক আছে? 3টে রো হয়ে গেল। এই 3টে রো এর মধ্যে আমার কতগুলো কলাম আছে? 4টে করে। একটা, দুটো, তিনটে, চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে এখান থেকে এইটুকু আমার কি বলতো? এখান থেকে এইটুকু আমার কোনটা? এখান থেকে এইটুকু আমার রো 0। এখান থেকে এইটুকু রো 1। এখান থেকে এইটুকু রো 2। গট ইট? আই হোপ সবাই বুঝতে পেরেছো। আর আমি আরেকটু ডিটেলিং এ বলে দিচ্ছি। এটা হচ্ছে, ভাবো যে এই ঘরটা তাহলে কত নম্বর ঘর? 0,0। এটা 0,1। এটা 0,2। কিভাবে চলবে তাহলে বলো তো? এইটা কত নম্বর ঘর হবে? অবভিয়াসলি এটা 2,1। ঠিক আছে, বুঝতে পেরেছো এইটুকু? ক্লিয়ার সবার এটা? ওকে। আচ্ছা, এইখানে যে টার্মটা আমি বলছিলাম, এই জিনিসটাকে বলা হয়ে থাকে লজিক্যাল ইমপ্লিমেন্টেশন। এটাকে কি বলা হয়? লজিক্যাল ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আর এটাকেই বলা হয় ফিজিক্যাল। আচ্ছা, ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন। এবং এটা রো ওয়াইজ।
রো, আচ্ছা রো ওয়াইজই লেখো বা রো মেজর, এটা রো হিসাবে। স্যার আমরা এটা কলাম হিসাবে করতে পারি, অবভিয়াসলি কেন পারবে না, কলাম হিসাবে করতে পারবে না। তাহলে কলাম হিসাবে আমরা কিভাবে করব, সেই আমরা ঘর টেনে নিই। তাহলে এবার কতগুলো ঘর হবে, আমাদের কতগুলো কলাম ছিল, অবভিয়াসলি আমাদের 4টে কলাম ছিল। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে। দাঁড়া এক মিনিট, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। আর এর মধ্যে আমার কতগুলো করে রো আছে, ফার্স্ট কলামে যদি হিসাব করো, ফার্স্ট কলামে ঠিক কি হলো, সরি, ফার্স্ট কলামে কতগুলো রো আছে, একটা, দুটো, তিনটে। তাহলে একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, এইভাবে আমার হবে। তাহলে এটা আমার কত নম্বর, এটা আমার কলাম 0, এটা আমার কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। গট ইট? ক্লিয়ার একবারে? ঠিক আছে। এবার আমাকে একজন বলো, সাপোজ এই ঘরটার ডেটাটা কি হবে? 1 1 1 1, আচ্ছা দাঁড়া, ওটা বলতে হবে না, ওটা আমি, এটা বলতে হবে না, দাঁড়া, এইটা বলো। হ্যাঁ এটাই বলো। 2 0 2 0, বাকি? 0 2 ইয়েস, এক্স্যাক্টলি। এটা মনে রাখবে, তুমি যা করেই লেখো না কেন, কলাম ওয়াইজ লেখো, রো ওয়াইজ লেখো, প্রথমে কিন্তু ডেটার রো মেজারটি আমরা লিখবো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। স্বাভাবিক এখানে কলাম 2, তাই প্রথমে লেখার ইচ্ছা হবে, কিন্তু কলাম আমরা প্রথমে লিখি না, আমরা আগে রো হিসেবে যাই, তারপরে কলাম লিখবো। স্যার এটা কেন? দেখো, এটার কারণ হচ্ছে, তুমি একটা টেবিল যদি বানাও বা একটা যাই তৈরি করো, কলাম তুমি তৈরি করেছো, ইটস নট ম্যাটার, বাট তুমি ডেটা দিলেই কিন্তু তোমার একটা একটা করে রো তৈরি হবে। তুমি ডেটা না দিলে কিন্তু রো তৈরি হবে না। তো সেই পার্সপেক্টিভে আমরা ডেটা যেই দিই, সেটা রো হিসেবে দিই, আমরা কখনো কলাম হিসেবে এটা দিই না। তাই জন্য আমরা রোটাকে আগে ফেচ করব, আফটার দ্যাট আমরা কলাম ফেচ করব। ঠিক আছে, প্রথমে রো এর কম্বিনেশন, তারপরে কলামের কম্বিনেশন। ঠিক আছে না, মানে আমরা যেটাকে বলে থাকি, ধরো A to M, তাহলে আমার ম্যাট্রিক্সটা এই সরি, আমাদের যে টেবিলটা হবে সেটা হবে M×N, যেখানে M হবে হচ্ছে আমার রো, আর N হবে হচ্ছে আমার কলাম। তাহলে এখানেও এটা হচ্ছে তোমার রো, আর এটা হচ্ছে তোমার কলাম। ক্লিয়ার এইটুকু সবার? একদম ওকে? সৃজনা, সানিয়া, স্নেহা, শুভম, হ্যাঁ বুঝেছি। বাস ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আমরা একটা ছোট্ট প্রোগ্রামিং দেখি, তারপরে আমরা আস্তে আস্তে আর একটু অ্যাডভান্সের দিকে এগোবো। আমরা প্রোগ্রামিং কিভাবে লিখবো, খুব সিম্পল প্রোগ্রামিং লেখার টাইপ। প্রথমে ইম্পোর্ট করবে, স্মলে ইম্পোর্ট নামপাই, এটা লিখলেই হবে। কিন্তু তোমরা একটুখানি নামপাইটাকে না এই অ্যাজ দিয়ে একটুখানি লিখে নেবে, অ্যাজ এনপি। তাহলে থ্রু আউট আমার প্রোগ্রামিং তুমি এনপি লিখেই কাজ করতে পারবে। ঠিক আছে, খুব বেসিক যদি একটা প্রোগ্রামিং বলি, তাহলে লিখছি A=8 np ডট অ্যারে 1, 2, 3, 4, প্রিন্টে।
এই হলো আমার লেখার টাইপ। এই অ্যারেটা হচ্ছে তোমার এই নামপায়ের একটা ইনবিল্ট ফাংশন, যার সাহায্যে তুমি অ্যারের মতো করে ডেটা হোল্ড করতে পারবে। এই অ্যারেটার কাজই হচ্ছে এটা, ঠিক আছে? এবং আরো একটা জিনিস, যে আমরা এই অ্যারের ভেতর যত ডেটা তুলবো সবই কিন্তু লিস্ট ফরম্যাটে, সবই লিস্ট ফরম্যাটে ডেটা তুলবো, ঠিক আছে? লিস্ট ছাড়া আমরা ডেটা তুলতে পারবো না। এবং এইটাকে তুমি আর এক রকম কায়দা করেও লিখতে পারো। তো লিখছো ইম্পোর্ট numpy as np, দিয়ে লিখছো যে সাপোজ a is equal to 1,2,3,4, num is equal to np dot array ব্র্যাকেটে a, যে প্রিন্ট নাম। তার মানে কি, আমরা এটা তো অ্যাকচুয়ালি লিস্টই, এটা কি, এটা অ্যাকচুয়ালি লিস্টই। তো সেই জন্য আমরা এটা ইউজ করতে পারবো, অসুবিধা নেই, এরকম ভাবে আমরা ইউজ করবো। আচ্ছা, রান করলে কি হবে? রান করলে লেখাটা ভালো করে দেখবে, আউটপুটটা কি আসবে। আউটপুট কিন্তু আসবে 1, 2, 3, 4, কোনো কমা টমা আসবে না কিন্তু, হ্যাঁ, একদম তোমার ডেটা ফরম্যাটে আসবে, ঠিক আছে? ক্লিয়ার এটুকু সবার? ওকে। আচ্ছা, এরপরে আমরা কিছু, আজকে আমরা যে ক্লাসটা করব আমরা কিছু কিছু আচ্ছা, তোমাদের এই এত ডিটেলিং এ না গিয়ে আমি একদম প্রোগ্রামিং পরপর পরপর করিয়ে দিতে পারতাম, এবং তোমরা ম্যাক্সিমাম যে জায়গায় যাবে সব জায়গায় এরকম প্রোগ্রামই বলবে। কারণ এত বড় লেভেলে গিয়ে এখন কি শিখবে? কারণ আমার মনে হয় বেসিক জানাটা দরকার, কারণ এরপরে অনেক টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজি গুলো তোমাদের যদি ফট করে আমি প্রোগ্রামিং এর সাহায্যে বুঝিয়ে দিই, তোমাদের ঘেটে খাওয়া হয়ে যাবে। সুতরাং একটুখানি নামপায়ারও বেসিক জানা উচিত, কারণ তোমরা যদি হায়ার লেভেল অনুযায়ী এটাকে ভাবতে যাও, তোমাদের ছোটখাটো অনেক কিছু জিনিস শিখতে হবে। সেই ছোটখাটো জিনিসগুলোর জন্য টার্মিনোলজি ইম্পর্টেন্ট। এবং তোমরাও ধরে এরপরে তো নিশ্চয়ই কাউকে না কাউকে ধরে পাইথন বোঝাতে গেলে, তখন তাকে তো শেখাতে পারবে। এবং তোমরা নর্মালি যদি পাইথনের একটুখানি অনলাইন টনলাইনের কোনো পিপিটি পাও, রেখে দিতে পারো নাম্বার, তো সেখানে হয়তো এগুলো থাকবে না, ওখানে প্রোগ্রামিং থাকবে, প্রোগ্রামিং রেখে দেবে, প্রোগ্রামিং দেখে বুঝবে, অবশ্যই বুঝবে, কিন্তু তোমরা নিজেরাও প্রোগ্রামিং করবো আমি। কিন্তু তার আগে একটুখানি টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে, কারণ টার্মিনোলজি মাস্ট কেন, আমরাও এখানে অনেক রকম ইনবিল্ট ফাংশনের কাজ শিখবো, কিন্তু সেই ফাংশনের সাথে সাথে আমরা ওই জিনিসগুলো মানে পাশাপাশি লিখতে থাকবো। কিন্তু তখন তুমি যদি না জানো, তখন তোমার কনসেপ্ট কিন্তু ঘেটে খাওয়া হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট শিখবো, যেটাকে আমরা বলবো অ্যাক্সেস। অ্যাক্সেস, ঠিক আছে না? এটা কি করে? এটা দিয়ে আমরা আমার অ্যারেটার অ্যাক্সিস ক্যালকুলেট করি। কি ক্যালকুলেট করি? অ্যাক্সিস ক্যালকুলেট করি। ছোটবেলায় তোমরা সেই গ্রাফ এঁকেছিলে, যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর একটা সামথিং কিছু হতো, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কিছু হতো। আমরা সেম ফরম্যাটটাকে এখানে এরকম ইউজ করতে পারি, ঠিক আছে না? ভাবা যায় এরকম বিষয়টা। আচ্ছা, তোমাদেরকে 2D এর গল্প বলছি, হ্যাঁ? আচ্ছা, তোমরা আরেকটু পরে গিয়ে দেখবি 2D অ্যারে বা ইয়ে অ্যারে না এরকম করে লিখছে, এনডি অ্যারে 2, এনডি অ্যারে 1, এনডি অ্যারে 3। এটা কেন স্যার? এটা কেন? অ্যাকচুয়ালি যখন তুমি অ্যাক্সেস ডিটারমাইন করবে না, ও তখনই অ্যারেটার যে ডাইমেনশন কতটা, বা অ্যারেটার যে কত অ্যাক্সেস আছে সেইটাকে ডিটারমাইন করার জন্য আমরা এই এনডি অ্যারেটা ইউজ করি। চলো আমি লিখেই দিই, লিখেই দিচ্ছি এটা। লেখো যে তোমাদের তো এটা নোট হিসাবেই থাকবে, দেখলে মাথায় থাকবে। NumPy refers to the dimension of its arrays as axis. The axis of an ND array
also describe the order of indexing in multi-dimensional NDRS. এই লেখাটা একসাথে, এই NDRS মানে কি, নাম্বার অফ ডাইমেনশনাল অ্যারেস। তার মানে যদি 2 ডাইমেনশনাল তাহলে NDRA 2, যদি 3 হয় তাহলে NDRA 3। ঠিক আছে না? এই পার্সপেক্টিভে এটা হবে। আমরা একটা 2D অ্যারে আঁকছি দিয়ে বলছি। বাবু এই হিসাব তাহলে এর ভেতরে ভ্যালু আছে এরকম, এরকম ভ্যালু আছে, ঠিক আছে না? এখানে রো কতগুলো? 2টো। কলাম কটা? 5টা। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অ্যাক্সেস আমরা কোনগুলোকে বলবো। এই দেখো, এইটা হচ্ছে তোমার অ্যাক্সেস 1, এটাকে আমরা অ্যাক্সেস 0 বলবো। ঠিক। এবার স্যার কেন উপরেরটাকে 0 নয়? তার কারণ এটা সেট করা এইভাবে, কারণ এটা সেটই করেছে এইভাবে, তুমি অন্যভাবে করতে পারবে না। আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি। দাঁড়াও। হুম, ঠিক আছে, যেটুকু বোঝা যাচ্ছে সেইটুকু তো বুঝতে পারলেই হলো। আচ্ছা, এটা একটুখানি মানে 3D ছবির মতো করে ভাবো। ভাবো যে আরে এখানে অনেক ভ্যালু আছে, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে না? দেখো লজিক্যালি তুমি যে ফ্রন্ট ভিউটা পাচ্ছ এটা তোমার ফ্রন্ট ভিউ, এবং এর ব্যাক এন্ডও ভ্যালু আছে। মানে ভাবো এইটা তোমার সেই সাইডটা, আর এখানে ধরো এরকম ভ্যালু আছে, সেম ভ্যালু থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। এটা তার ব্যাক সাইডটা, ব্যাক সাইডে কিন্তু দেখো টু কস্ট মানে 2টো রো হিসাবে 1 2 3 4 4টে কলাম, মানে এই সরি 2টো কলাম 4টে রো হিসাবে সেট করেছি। আর উপরটা ভাবো এরকম, উপরে 1 4 5 6 8 9, ওপরে এরকম 3টে ফ্রেমিং এর আছে। তো এইটা যদি 3D একটা ছবি হয়, তো সেই 3D ছবিতে আমরা অ্যাক্সিস কিভাবে ডিটারমাইন করব? আমরা এই অ্যাক্সিসটাকে বলবো অ্যাক্সিস 2, এটাকে বলবো অ্যাক্সিস 0, আর এইটাকে বলবো অ্যাক্সিস 1। তাহলে এটা কি হবে? এটা এটা হবে অ্যাক্সিস 2ই হবে, কারণ এটা তো এই ফ্রেমের মধ্যে পড়ছে। তার মানে আমরা সামনের দিকটার পিছনের দিকটাকে অ্যাক্সিস 1,
সাইডের দিকটাকে অ্যাক্সিস 0, আর ওপর আর নিচ দিয়ে সাইডে যে ফিল আপটা হয়েছিল সেটাকে আমরা অ্যাক্সিস 2 হিসেবে ডিটারমাইন করবো। এইটা বুঝতে পারলে কিনা বলো? জাস্ট নর্মালি তোমার অ্যাক্সিস ডিটারমাইন তুমি তুমি যখন নর্মালি ডেটা ফ্রেমিং করবে, যদি তুমি অ্যাক্সিস কোনো একটা ইনবিল্ড ডেটা টাইপ হয় সেটা লিখলেই তুমি দেখতে পারবে। বাট ওরা ফ্রেমিংটা করে এইভাবে, সেটার জন্য আমি বললাম এটা ওদেরই সিস্টেম, মানে ওদের প্রসেসটা এইভাবে ও করবে। ঠিক আছে এইটুকু? ছবিটাতে অ্যাক্সিস 0 আর অ্যাক্সিস 1টা একবার একটু ভালো করে বুঝিয়ে দাও তো। এই যে অ্যাক্সিস 0টা হচ্ছে, ধরো তোমার একটা রোড ছক্কা, ধরো এই ফ্রন্টের দিক আর পিছনের দিকটা, এটা আমরা এই সাইডটাকে, নিচের দিকের সাইডটাকে যেটা যাচ্ছে সেটাকে আমরা অ্যাক্সিস 1 ধরে পিক করছি, ঠিক? আর ধরো একদম টপ থেকে সাইড দিয়ে যে পোর্শনটা যাচ্ছে সেটাকে আমরা অ্যাক্সিস 2 হচ্ছে, মানে এই পোর্শনটাকে, মানে এই পোর্শনটাকে, সরি, এইটাকে, এটাকে আর এটাকে। আর এটাকে কই, এটাকে আমরা ধরে নিয়েছি অ্যাক্সিস 1। আর এই সাইড, আরে তুমি ভাবো না, ছোটবেলায় শিখেছিলে না যে এটা আমরা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা তাহলে জেড অ্যাক্সিস হয়, সেই পার্সপেক্টিভে দেখো। এটা অ্যাক্সিস 2, এটা অ্যাক্সিস 1, এটা অ্যাক্সিস 0। ব্যাস, তাহলে এখান থেকে এটা অ্যাক্সিস 1, এটা অ্যাক্সিস 2, এটা কি, এটা অ্যাক্সিস 0। ব্যাস হয়ে গেল। ঠিক আছে না ভাই? হ্যাঁ, এই তো এই ছোটবেলার জিনিস। তো নর্মালি আমরা কি করব, এক্স অ্যাক্সিস 0 দিয়ে আমরা ফার্স্ট অ্যাক্সিসকে ডিটারমাইন করব, যেটা আমার রো ওয়াইজ যাবে। আর অ্যাক্সিস 1 কে দিয়ে আমরা সেকেন্ড অ্যাক্সিসকে ডিটারমাইন করব, যেটা দিয়ে আমাদের কলামসকে ডিটারমাইন করব। ঠিক আছে, অ্যাক্সিসের পার্ট গেল। এবারে আসছি আমাদের র্যাঙ্ক। এবার র্যাঙ্ক কাকে বলবো? র্যাঙ্ক কাকে বলবো? র্যাঙ্ক হচ্ছে the rank of an ND array tells about how many access does it have. তার মানে র্যাঙ্ক হচ্ছে, এটা র্যাঙ্ক কত? অবভিয়াসলি 2। এটা র্যাঙ্ক কত? 3। তোমার যতগুলো অ্যাক্সিস হবে তার উপর ডিটারমাইন করবে তোমার র্যাঙ্ক নাম্বার। ঠিক আছে না? আচ্ছা, এরপরে আসছি শেপ। এরপরে আসছি শেপ। শেপ বলে হচ্ছে, ভাবো যে তোমার একটা ছবি দিয়ে বলতাম, ছবি দিয়ে না বললে বুঝতে হবে না। ভাবো যে নর্মালি ভাব, এই তোমার একটা 2D অ্যারেই আছে, এটা 0, এটা 1, এটা 0 1 2, এরকম। এদের দাও ভ্যালু দিয়ে দাও, 10 11 12 13 15 14 এরকম ভ্যালু আছে, ঠিক? যদি বলে এটা শেপ কত, তুমি কি লিখবে? আচ্ছা, তার আগে প্রথম কথা হচ্ছে তোমার অ্যাক্সিস কোন দিকে। অবভিয়াসলি এটা তোমার ফার্স্ট অ্যাক্সিস, অ্যাক্সিস 0, এটা তোমার অ্যাক্সিস 1। ঠিক আছে? তোমার অ্যাক্সিস 0-তে টোটাল কটা এলিমেন্ট আছে? তুমি বলবে স্যার দুটো এলিমেন্ট আছে, একটা, দুটো, এই সরি, দুটো এলিমেন্ট বসাও। অ্যাক্সিস 1-এ তোমার কটা এলিমেন্ট আছে? স্যার 3টে। এটাই তোমার শেপ। এই শেপ ডিটারমাইন করে তুমি যে এনডি অ্যারেসটা ডিক্লেয়ার করলে, সেই ডিক্লেয়ারে পার অ্যাক্সিসে তোমার কটা করে এলিমেন্ট আছে সেইটা। যদি তোমাকে এখন আমি বলি এই ছবিটার
এই ছবিটার শেপ কত হবে? এই ছবিটার শেপ কত হবে বলো দেখো। ধরো আমি বলছি, ধরো 1 মিনিট, যদি এই ছবিটার শেপে আসি, প্রথমে আমরা দেখব অ্যাক্সিস জিরোতে আমার কটা এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট আছে দেখতেই পাচ্ছ, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে কটা হবে? 4 হবে। তারপরে জিরোর পরে কোথায় যাব? 1-এ যাব। অ্যাক্সিস 1-এ কটা এলিমেন্ট আছে? একটা, দুটো, তিনটে এলিমেন্ট আছে। অ্যাক্সিস 2-তে কটা এলিমেন্ট আছে? একটা, দুটো। এই হলো তোমার শেপ। এইটা দিয়ে আমরা শেপ ডিটারমিন করে থাকি। ঠিক আছে, ক্লিয়ার? এই শেপ বুঝতে পেরেছো সবাই? ওকে, চলো। শেপের ডেফিনেশন আর মতো পড়তে হবে না, ওসব লিখে লাভ নেই। আচ্ছা, এরপরে আসি ডেটা টাইপ। ডেটা টাইপ পরে আমরা আর একটু পড়বো, বা যেটাকে আমরা বলে থাকি ডি টাইপ। কি বলে থাকি? ডি টাইপ। খুব সিম্পল বিষয়। এটা দিয়ে ডেটা টাইপ ডিটারমাইন করা হবে, কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় যেটা মনে রাখবে সেটা হচ্ছে বাই ডিফল্ট কি কাজ হয়। বাই ডিফল্ট ND arrays are created with numpy data type float unless specified explicitly. ঠিক আছে, বাই ডিফল্ট ND arrays আমরা নামপাই ডেটা টাইপের ক্ষেত্রে ফ্লোট ইউজ করি, যদি না তুমি কিছু আলাদা করে মেনশন করে দাও। তো যদি তুমি মেনশন করে দাও তো খুব ভালো কথা, নাও মেনশন করে দিলে ওর কোনো গল্প নেই। ঠিক আছে, আচ্ছা, ডি টাইপ সম্পর্কে আমরা আরো অনেক কিছু জিনিস শিখবো। অ্যাকচুয়ালি ডি টাইপ কি কি আছে সেটা আমি তোমাদের বলে দেবো, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এটা তোমাদের বলেই আমি শুরু করবো। আচ্ছা, ডি টাইপের পর ইম্পর্টেন্ট টার্মিনোলজি হচ্ছে র্যাঙ্ক হলো, শেপ হলো, ও সাইজ হয়নি। সাইজ, সাইজ খুব ইজি। সাইজ হচ্ছে তোমার একটা এই যে স্ট্রাকচার হিসাবে 2D অ্যারে বা 3D অ্যারে, এগুলোতে টোটাল কখানা এলিমেন্ট আছে সেইটা তোমাকে বার করতে হবে। সেইটা তুমি কি করে বার করবে? ধরো যদি ওপরের ছবিটার পার্সপেক্টিভে আমি ভাবি, তাহলে সাইজ হচ্ছে, সাইজ ইজ ইকুয়াল টু এই মাল্টিপ্লিকেশন অফ শেপ ভ্যালু পার অ্যাক্সিস। তার মানে কি? তাহলে এই ছবিটার ক্ষেত্রে যদি তুমি সাইজ বার করো তাহলে কি হবে? 2 × 3 মানে 6। দেখো তোমার ছখানা এলিমেন্ট আছে, টোটাল টোটাল ছখানা এলিমেন্ট আছে, এটাই তোমার সাইজ। দেখো, 1 2 3, 1 2 3 4 5 6, ঠিক। এবার এখানে তাহলে তুমি কি করবে? এটার ক্ষেত্রে সাইজ 4 × 3 × 2, তার মানে তোমার টোটাল 24টা এলিমেন্ট আছে এখানে। টোটাল 24টা এলিমেন্ট পাবে ওখানে। ঠিক আছে, গট ইট? সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে, এরপরে আসে হচ্ছে আমি তো ভুলে গেলাম। এরপরে আসছে আইটেম সাইজ। ঠিক আছে না?
আইটেম সাইজ দিয়ে আমরা মেনলি এই পার যে এলিমেন্ট বার করলাম, ধরো 6টা এলিমেন্ট, ঠিক আছে? তুমি 6টা এলিমেন্ট ইন্টিজারে লিখেছো না ফ্লোটে লিখেছো, তার তো অবশ্যই কোনো ব্যাপার থাকবে। এই পার এলিমেন্ট মেমোরিতে কতটা স্পেস অকুপাই করেছে আমরা সেটা বার করবো। হতেই পারে 6টা এলিমেন্ট, এক একটা এলিমেন্ট যদি 4 বাইট করে নেয় তাহলে টোটাল 24 বাইট স্পেস অকুপাই করবে। তাহলে 24 বাইট যে স্পেস অকুপাই করছে এইটা হচ্ছে আমার আইটেম সাইজ, ঠিক আছে? দিস টার্ম refers to the size of each element করে দাও, size of each element of an ND arrays in bytes, ঠিক আছে না? ND array বাইটে আমরা করতে পারি, ঠিক আছে? এরপরে তোমাদের কিছু ওই নামপাই অ্যারের সাথে টার্মিনোলজি হয়ে গেল, এই টার্মিনোলজি গল্প এখানে শেষ। আচ্ছা, এবার তোমাদের অ্যারের সাথে নামপাই অ্যারের সাথে পাইথন লিস্টের কিছু ডিফারেন্সেস আছে। যেমন লিস্টে কি হতো, লিস্টে তুমি বিভিন্ন রকম ডেটা টাইপের জিনিস দিতে পারতে, যেটা পাইথনের ক্ষেত্রে তুমি পাইথনের ক্ষেত্রে বলছি, এই নামপাই অ্যারের ক্ষেত্রে করতে পারবে না। নামপাই অ্যারের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক জিনিস বলে দিতে হবে। এবার কথা হচ্ছে নামপাই অ্যারেতে তুমি যদি কোনোভাবে এরকম মিক্স টাইপের ডেটা টাইপ লিখে ফেলো, তাহলে দেখবে তুমি ধরো একটা 3টে ইন্টিজার লিখেছো, একটা ফ্লোট লিখেছো, তাহলে কি করবো, সব কটাকে ফ্লোটে বানিয়ে দেবে, সব কটাকে ফ্লোটে করে দেবে। এবার ধরো তুমি একটাকে স্ট্রিং এ লিখেছো, বাদ বাকি সবই ইন্টিজারে লিখেছো, কি করবে, সব কটাকে স্ট্রিং এ করে দেবে। ওর ক্যারেক্টারিস্টিক এইটা, মানে সবগুলোকে সেম ডেটা টাইপে কনভার্ট করে নেবে, ঠিক আছে? তারপর আর একটা জিনিস, ধরো তুমি একটা লিস্ট লিখেছো, লিস্ট লিখে তারপরের লাইনে কি লিখছো, লিস্ট প্লাস 2, হয় না? তোমাকে তো এলিমেন্টের লিস্ট সাথে অ্যাড করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে অ্যারেতে সেসব গল্প নেই। অ্যারেতে তুমি যদি নর্মালি ওটা লেখো, তাহলে ও কি করবে, যা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট গুলোকে এক এক করে বাড়িয়ে দেবে। চলো তুমি, আচ্ছা তোমাকে বলছি, চলো বলছি, তোরা 1 মিনিট, তো এখানে এটা হবে, তো দেখছি, হলে ভালো, না হলে আর ভালো। এমা কাজ হচ্ছে না, import numpy as np num is equal to np dot array 1 comma 2 comma 3 comma 4 print num, sorry, print num ওকে, যাক তাহলে দেখানো যাবে। দেখতে পাচ্ছ 1 2 3 4 এই ফরম্যাটে এসে কোনো এর মধ্যে তোমার কমা টমা নেই, কিন্তু এটা তোমার এনপিআর হিসেবেই এসছে, ঠিক আছে? আমি আর একটু জিনিস দেখাচ্ছি এখানে, তাহলে লিখছি প্রিন্ট, দিয়ে লিখছি যে টাইপ অফ নাম, দেখো কি আসে, দেখো কি লিখেছি, ক্লাস নামপাই ডট এনডিআরএ। যখন তুমি স্ট্রিং এ লিখতে তখন কি দেখাতে হবে, ক্লাস এসটিআর। তো এখানেও দেখো ক্লাস নামপাই ডট এনডিআর, নামপাই ডট এনডিআর মানে তুমি নামপাইয়ের কোনো একটা ডাইমেনশনাল অ্যারেতে করেছো, সেইটা এখানে ও ডিটারমাইন করছো। এবার আমি যেটা বললাম, ধরো তুমি একটা লিস্ট লিখছো, যে লিস্টটা ধরো এরকম আছে 1 কমা 2 কমা 3 কমা 4, ঠিক? তুমি যদি
এখানে লেখো প্রিন্ট দিয়ে list +2, এবার রান করো। দেখো এখানে এরর আসবে। তো কি বলেছে, আমরা কনক্যাটেনেট করতে পারি কিন্তু একটা লিস্টের সাথে লিস্টের সাথে ইন্টিজারের কনক্যাট হয় না, এটা তোমরা শিখেছো। কিন্তু এই সেম জিনিসটাই যদি আমি এখানে করি নাম +2, দেখো হয়ে যাবে। দেখো দেখো সব কটা এলিমেন্ট 2 করে বাড়িয়ে দিয়েছে, 3 4 5 6। ঠিক আছে, গট ইট? এটাই বলছিলাম, এই ডিফারেন্সটার কথাই আমি বলছি। বুঝতে পারছো সবাই এটা? শুনতে পাচ্ছ তো সব? আরে তেরি, আচ্ছা চলো। আচ্ছা, বুঝতে পারলে বেসিক গল্প। আচ্ছা, তোমার এরপরে আসছি। এরপরে আমরা এই যেসব জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো সম্পর্কে আমি ইয়ে করছি। তোমাদের আমি একটা ছবি এখানে লাগিয়ে দিচ্ছি। দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও। হুম, just a minute. Okay. এই যে তোমাদের বলছিলাম না ডেটা টাইপ হয় অনেক রকমের, সেই ডেটা টাইপগুলো তোমাদের এখানে আমি আপলোড লাগিয়ে দিলাম। এই ছবিটা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তার 1 মিনিট, স্ক্রিনটাকে নিচে নামাই। হ্যাঁ, দেখো কি বলেছে। দেখো মেনলি তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এইটা 3, বাবা 3, এই 4 5 6 2। ঠিক আছে, আমরা ফ্লোর 32 এগুলো দেখে রাখবে, এগুলো একই রকম স্ট্রিং। এইগুলো মোটামুটি ইউজেস বেশি হয়, এটাও হয়, হয় না বলবো না, হয়, তবে তোমরাও তো দেখতে পারবে না। তোমাদের কিছু না, দেখো খুব সহজ বিষয়, ভীষণ সহজ। তোমাদের ডেসক্রিপশন অত পড়তে হবে না, ডেসক্রিপশনের দরকার নেই। কি দেখবে ভালো করে দেখো কি বলেছে এটা, ইন্টিজার। বাবা এখানে কালিগুলো তো হালকা পড়ছে কেন, দেখো দেখি। হুম, এই ইন্টিজারটা, ও বাবা, তারপরে আবার ধোঁয়াশা বানিয়ে দিল। এই ইন্টিজারটা, তাক, পেন দিয়ে দাগ। এই ইন্টিজারটা কি বলেছে, ইন্টিজারের পরে একটা আন্ডারস্কোর আছে, কি বলছে, ডিফল্ট টাইপ স্টোর ইন্টিজার, ইন্টিজার 32 আর ইন্টিজার 64। ঠিক, যদি 32 ইন্টিজার স্টোর করতে পারে, মানে ইন্টিজার 32 মানে তার স্পেস করার ক্ষমতা 32, তাহলে তার মেমোরিতে সাইজ কতটা অকুপাই করবে, মেমোরিতে সাইজ অকুপাই করবে 4। আর যদি 64 হয় তাহলে 8 বাইট। ঠিক, সেম ভাবে দেখো নিচেও এই গল্পটাই লেখা, যদি ইন্টিজার 8 হয় তাহলে কত, 1 বাইট। মানে সব কথাগুলোকে আমরা 8 দিয়ে ডিভাইড করবো। হ্যাঁ, সব আমরা 8 দিয়ে ডিভাইড করবো। ইন্টিজার 16 হলে 2 বাইট, ইন্টিজার 32 হলে 4 বাইট, ইন্টিজার 64 হলে 8 বাইট। মানে এগুলো কিন্তু তোমরা একটা স্পেসিফিক মানে ডেটা টাইপ বলতে পারো।
এক মিনিট। আমরা এগুলোকে একটা স্পেসিফিক ডেটা টাইপের মধ্যে ফেলি, মানে তোমরা যেমন ইন্টিজার ফ্লোট এরকম ইউজ করতে, এখানে আমরা ইউজই করবো ফ্লোট 32। মানে এরকম ডাইরেক্ট লিখবো, আমরা এরকম ডাইরেক্ট লিখে দেখাবো যে আমরা এরকম ডাইরেক্ট লিখেই এটার কাজ দেখবো, যেতে আমরা দেখতে পারবো যে কত কত করে সেটার জন্য মেমোরিতে স্পেস নিয়ে। ফ্লোট 16 দাও কত নিয়ে 2 বাইট, ফ্লোট 32 4 বাইট। তোমরা সাইজ মুখস্থ করো, সাইজ তোমাদের পড়তেই হবে না, তুমি যে ডেটা টাইপ ইউজ করো না কেন সেটার সাথে যে কোডটা লেখা থাকবে সেই কোডটাকে 8 দিয়ে ডিভাইড করবে, যেটা আসবে সেটাই, যেটা আসবে সেটাই হবে। তোমাদের ডেসক্রিপশন অত পড়তে হবে না, ডেসক্রিপশন তোমাদের কি কোন কাজে দেবে, কোনো কাজে দেবে না, একবার পড়ে নেবে যে কি বলতে চাইছে ব্যাস, আর কোনো দরকার নেই, মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। তোমরা কি করে একটা নামপাই অ্যারে 1D অ্যারে কিভাবে ক্রিয়েট করে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। সেটা সেটা আর বলে লাভ নেই। আমরা আরো একরকম ভাবে ডেটা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা বলে দিই। সেটা হচ্ছে লিস্ট ফিট সরাও, লিস্ট ফিটের দরকার নেই। টাইপও বুঝে গেছো, টাইপও আর দেখার দরকার নেই। এখানেই আসো, ধরো লিখছি যে কি লিখবে, ধরো লেখো নাম ডট, যেটা তোমাদের এতক্ষণ ধরে আমি শেখালাম, ধরো ডি টাইপ। ডি টাইপ মানে ডেটা টাইপ, ঠিক আছে। এটা একটা বার করবো, প্রিন্ট ডট, সরি প্রিন্ট নাম ডট, নাম ডট আইটেম সাইজ, সরি আইটেম সাইজ। আর লেখো প্রিন্ট ডট নাম ডট শেপ। অবশ্যই এখানে তুমি বুঝতে হবে না, একটা 1D অ্যারে আর কি বুঝবে। যাই হোক, দেখো প্রথমে কি আসছে ডি টাইপটা, ইন্ট 64, কারণ তুমি ইন্টিজারে লিখেছো। বাই ডিফল্ট এই সিস্টেমটা ইন্ট 64 এর উপর কাজ করেছে। তাহলে ইন্ট 64 হলে কতটা করে মেমোরিতে সাইজ নেবে, অবশ্যই 64/8 কত হয়, 8ই হয়। দেখো আইটেম সাইজ দিয়ে আমরা কি বলেছিলাম, আইটেম সাইজ দিয়ে আমরা বলেছিলাম যে একটা ইন্ডিয়ারিতে যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট মেমোরিতে কতটা করে স্পেস অকুপাই করছে সেইটা আমরা ডিটারমাইন করবো। দেখো তাহলে কতটা, 8 বাইট করে। আর শেপে আমরা কি বলেছিলাম যে আমার মানে প্রথমে আমরা অ্যাক্সিস 0টা লিখবো, তারপরে অ্যাক্সিস 1, তারপরে অ্যাক্সিস 2। তুমি তো এখানে 1 DR에 লিখেছো, তাহলে 1 DRতে একটাই অ্যাক্সিস পাবো, সেখানে দেখো 4 কমা ব্র্যাকেটটা ক্লোজ করেছে, 4 এর পর একটা কমা দিয়েছে, কারণ এটা চলতেই থাকতে পারে। যেহেতু তোমার এখানে অ্যারেতে আর কোনো গল্প নেই, সেই জন্য ওখানে ওটা রয়েছে। এবার তুমি একবার খেয়াল করে দেখো, দাদা আমি একটু এটাকে বাড়িয়ে দিই। ধরো আর একটা আমি দিয়ে দিচ্ছি, 2,6,8,4 এরকম দিচ্ছি। এবার দেখো কি আসে, কি হলো, কি বলছে, field element must be 2 or 3 tuples, got 2, মানে got 9। কি হলো, এটা আসছে কেন, মাঝখানে কি কমা দেয় না নাকি, না কমা তো দেয়। ও সরি সরি সরি, হ্যাঁ সরি। হ্যাঁ এটাকে একটা জিনিস মনে রাখবে, যেহেতু তুমি 2D করতে চাইছো, এখানে আর একটা করে সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হবে, সরি একটা করে সেকেন্ড ব্র্যাকেট লাগাতে হবে। চলো, হ্যাঁ দেখো ইন 64 এক একটা এলিমেন্ট 8 করেই ছিল, কিন্তু এটা যেহেতু তোমার NDRS2 যেখানে তোমার অ্যাক্সিস পাচ্ছে, বাই ডিফল্ট NDRA 2 থেকেই স্টার্ট হয়। তুমি তুমি এই ডাইমেনশনাল কথাটা কার জন্য ইউজ করবে, অবশ্যই 2D থেকেই বলবে। 1Dর জন্য তো ডাইমেনশনাল বলবে না, কারণ ওটা তো একটাই ডাইমেনশন, ওটা কি বলবো। সেই জন্য একটা কমা কিন্তু ওখানে পড়ে থাকছিল, কিন্তু যখন 2D চলে আসবে তখন কিন্তু দেখো 2,4 লিখেছে আর কোনো স্পেস স্পুস নেই।
এবং ডেটাটা এখানে দেখেছো তো? আচ্ছা, ডেটাটা তোমাকে আরেকবার রান করি, আমি দেখাই। যদি আমি লিখি প্রিন্ট নাম দিয়ে রান করাচ্ছি, এ দেখো ডেটাটা কিভাবে এসছে দেখেছো? 1 2 3 4 9 6 8 4, কিন্তু লজিক্যালি আগে দুটো করে সেকেন্ড ব্র্যাকেট পড়েছে। ঠিক আছে, তোমাকে কিন্তু এভাবেই লিখতে হবে। কারোর কোনো সমস্যা? দাঁড়াও দাঁড়াও, ছোট করে দিচ্ছি। এনি প্রবলেম? ভালো করে একটু দেখো, দেখো বুঝতে পারবে। দেখো, সৌভিক, স্নেহা, শুভম, আচ্ছা সবাই আছে? সবার ঠিক আছে তো? ওকে, ওকে, বেশ। কারোর প্রবলেম হলে বলবে কিন্তু। আচ্ছা, হলো এটা। এবার আমরা, আচ্ছা নর্মালি আমরা ক্রিয়েট করার প্রথম যে প্রসেস তোমরা সেটা শিখে গেছো। আমরা এইভাবে অনেক রকম ভাবে ইউজ করতে পারি, যেখানে আমরা একটা নতুন ইনবিল্ট ফাংশনের নাম শিখবো, যেটাকে আমরা বলবো অ্যারেঞ্জ। কি বলবো? অ্যারেঞ্জ ডেটা টাইপ। তার কাজটা আমরা শিখবো। আচ্ছা ধরো, দাঁড়াও এক মিনিট, এই লেখাগুলো এখান থেকে সরিয়ে দিই। ধরো লিখছি নাম ইজ ইকুয়াল টু np ডট অ্যারেঞ্জ 7। ঠিক আছে না? এটা রান করাচ্ছি। আচ্ছা, সরি সরি সরি, মানে আর, হ্যাঁ, মানে একটা আর। আচ্ছা, এটা লিখলে তোমাকে আউটপুটে কিছুই দেখাবে না। কারণ এটা মানে বোঝায় তুমি তোমার যে অ্যারেটা ডিটারমাইন করেছিলে, সেই অ্যারেতে তুমি কতগুলো এলিমেন্ট দেবে তার উপর ডিটারমাইন করবে এটা। ঠিক আছে? এবার এখানে আবার অনেক কায়দা করা যায়। সেই কায়দাটা হচ্ছে, ধরো তুমি যেরকম স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু, স্টেপ ভ্যালু শিখেছিলে, এটা সেই রকম ভাবেও তৈরি করা যায়। ঠিক আছে না? আহ, তোমাদের স্টার্ট ভ্যালু, স্টেপ ভ্যালু দিয়েও, আচ্ছা চলো স্টার্ট ভ্যালু স্টেপ ভ্যালু দিয়েও করে দিচ্ছি। ধরো সাপোজ যে লেখা আছে এক মিনিট দাঁড়াও, কি লিখবো এটাই ভাবছি। আহ, ধরো, আচ্ছা তোমাদের একটুখানি এরকম করে দেখি। আচ্ছা, 7 থেকে 10 না লিখে 1 থেকে 15 লিখে, 15 করে 2 করে স্টেপ ভ্যালু দিয়ে প্রিন্ট নাম। আই থিঙ্ক এবার বুঝতে পারবে। আচ্ছা, এই কথাটা না অ্যারেঞ্জ না, আমি ভুল করে অ্যারেঞ্জ বলে ফেলেছি। কথাটা হচ্ছে এ রেঞ্জ। হ্যাঁ, তোমরা এই রেঞ্জ শিখেছিলে, সেই রেঞ্জেরই পার্ট এটা, কিন্তু এখানে এ রেঞ্জ লিখবো। ঠিক আছে? সেই রেঞ্জের যা কাজ, 7, 15, 2, মানে 7 হচ্ছে স্টার্ট ভ্যালু, 2 করে স্টেপ হতে হতে যাবে আপ টু 15 অব্দি, এবং 15 মানেও সেখানে সেই একটা ঘর কম অব্দি কিন্তু যাবে। ঠিক আছে? দেখো,
দেখো অ্যারেটার মধ্যে কি কি ভ্যালু এসছে। হ্যাঁ, এটা কিন্তু একটা মানে তোমার ডাইমেনশনাল হিসাবে এসছে। দেখো 7, 9, 11, 13, ঠিক আছে, 7, 9, 11, 13 হিসাবে এসছে। দেখো তাই ছিল। হুম। এইবার তুমি এর সাথে একটা জিনিস কাজ করতে পারো। কি কাজ করতে পারো? যেটাই হচ্ছে, তবে এর পরে তুমি কমা দিয়ে লিখছো যে এনপি ডট, আই এম নট শিওর, তার এক মিনিট, এনপি ডট লিখছি ফ্লোট 32। এবার দেখো যে আউটপুটটা তুমি দেখতে পাচ্ছ, দেখো 7, 9, 11, 13 কি হলো কেসটা? এইটার মানে হচ্ছে এইখানে ডেটা টাইপ গুলো, মানে ডেটা টাইপ যেহেতু তুমি ফ্লোটে দিয়েছো, ও ফ্লোটে করে নিয়েছে, কিন্তু তুমি তো ফ্লোট ভ্যালু দাওনি, তুমি তো ইন্টিজার ভ্যালু দিয়েছো। সেখানে পয়েন্টটা লিখেছে, জিরোটাকে ওরা লেখে না। তুমি যদি এখানে সাপোজ 15.6 লেখো, তাহলে দেখো, পুরো গন্ডগোল হয়ে গেছে। যে 7, এরপরে 9 থেকে নিয়ে এসছে। আচ্ছা সরি, 9 থেকে নিয়েছে কি, ওরা তো আহ, ওটা তো ওদের মানে স্টেপ ভ্যালু হিসেবে রেঞ্জটা হয়েছে 7, 9, 11, 13, 15। এবার কথা হচ্ছে যে তাহলে 15টাকে কেন ধরেছে? 15টাকে কেন ধরেছে? দেখো, এইখানে হচ্ছে সিস্টেমের একটা কোনো প্রবলেম আছে। তুমি লিখেছো কি 15.6, তাহলে এইটা যদি তোমার এন্ড ভ্যালু হয়, ঠিক তার আগের ঘর অব্দিও যাবে না। তাহলে আগের ঘর কি 15.5, কিন্তু 15 যদি কে না করেছে, ও তো 15.0 অ্যাজ আ ট্রিট করেছে, ঠিক আছে না? তো সেই হিসাবে ওই 15.0টাকেও তুলে নিয়েছে। তার কারণ 2 করে স্টেপ ভ্যালু, 13.0 পরে যদি তুমি 2.0 বসাও, তাহলে কি 15.0 আসে। কিন্তু 15.0টা তো 15.5 এর থেকে কমই রে ভাই, এক ঘর আগে তো আছে। তাই জন্য এটা করেছে। এটাকে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি বলো? তো ওটা তো এক ঘর তো পুরো কমপ্লিট হচ্ছে না, মানে পুরো পুরো না, 1 তো হচ্ছে না, 0.6 হচ্ছে তো। না 0.6 হচ্ছে, হ্যাঁ ঠিকই, কিন্তু না, হ্যাঁ ওদের কাছে এখনই এক ঘরটার মানে হচ্ছে মানে 0.1 করে করে, মানে ধরো 15.5, 15.6, 15.4 এইভাবে। তাহলে 15.6 এর আগের ঘরটা কোনটা? 15.5 তো। আচ্ছা। সেই হিসেবে ট্রিট করে নেবে। আমি তোমাদের হিসাবে মানে এরকম রিয়েল লাইফে ইউজ হয় না, তাও আমি বললাম যে অ্যাকচুয়ালি ফ্লোট করে দিলে জিনিসটা কন্ট্রোলটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আর ডেটা টাইপটা এইভাবে আমরা পাশে সেট করে দেবো। যদি তুমি ফ্লোট 32 চাও বা ফ্লোট 16 চাও, সেরকম তুমি পাশে সেট করে দিতে পারো। তুমি 64 চাইছো, তুমি অনেক বড় ভ্যালুর উপর এখন কাজ করবে, তাহলে তোমাকে এখন সেট করে দিতেই হবে। তুমি না, মানে তোমার এইসব যদি নাও মনে থাকে যে ফ্লোট 32, ফ্লোট 64 যদি নাও মনে থাকে, তুমি সিম্পলি ডি টাইপ ইকুয়াল টু ফ্লোট লিখলেও কাজ হয়ে যাবে। সিম্পল ডি টাইপ ইকুয়াল টু ফ্লোট লিখলেও তোমার কাজ হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। তুমি এই বলছো এখানে তো র্যান্ডম ভ্যালুর উপর কাজ হয়। আমরা মানে শিখবো আজকে, ওটা শিখবো না, আমরা র্যান্ডম ভ্যালুর উপর কাজ করবো, মানে কোনো ইয়ে নেই তার, মানে অটোমেটিক্যালি নাম্বার জেনারেট করে দেবে। দেখবে তোমরা অনেক সময় কি হয়, যে তোমরা এই জিমিনার কথা ভাবো, যে তোমরা এমন একটা কিছু ছবি তাকে দিয়েছে এবং প্রম্পট লিখেছে, সে বুঝতেই পারছে না, এটা র্যান্ডম কিছু করে দিয়েছে। এটা কি করে হয়? এটা হয় হচ্ছে তাকে আমরা ওরম ভাবে ট্রেন করিয়েছি যে কিছু না হয় কিছুটা র্যান্ডম তুমি করে দাও। তো সিস্টেমেটিক্যালি আমরা এখানে তো ওরকম এআই কাজ করছি না। আমরা কি করব, ধরো তোমরা ভাবো না, তোমরা যখন এই ফ্লিপ ফ্লপ বা এরকম জিনিস কাইন্ড অফ জিনিস শিখেছিলে, সেখানে শিখেছিলে তো একবার সিস্টেম প্রসেস চলার পর আমরা নয় সেট করে দেবো, নয় রিসেট করে দেবো। সেট করে দেওয়া মানে পুরো জিনিসটাকে 1 দিয়ে সেট করে দেবো, রিসেট করে দেওয়া মানে আবার 0 দিয়ে সেট করে দেবো, মানে আবার আগের পজিশনে ফিরে আসবে। ঠিক এরকমই কোনো কন্টিনিউয়াস একটা জিনিস চলছে। আমরা কি করলাম, সেটাকে পুরোপুরি বাই ডিফল্টলি 1 বসিয়ে দেবো, তাহলে আবার যদি সিস্টেমটা প্রথম থেকে চালু হয় এবং তার মধ্যে কোনো ভ্যালু যদি না থাকে, তো সেই জন্য আমরা এখানে এরকম র্যান্ডম ভ্যালু জেনারেট করতে পারি। সেটা শিখবো, র্যান্ডম ভ্যালু কিভাবে জেনারেট করতে হয় এখনই শিখবো, একটু ছোট্ট করে। এটা ঠিক আছে তো সবার? এটা ঠিক হলে পরের স্টেপটা বলছি। ধরো লিখছি, এটাও একরকম ভাবে ক্রিয়েট করার প্রসেস। ধরো নাম্বার 1 ইজ ইকুয়াল টু, এটার মানে হচ্ছে এনপি ডট লাইন স্পেস, এসপিএ সিই, লাইন স্পেস। ধরো লিখছি 2, 3,
6। ঠিক আছে না? আগে আউটপুটটা দেখাই, তারপরে তোমাদের গল্প বলছি। তাহলে লিখছি প্রিন্ট নাম 1। দেখো আউটপুটটা কি আছে। এই তেরি, আরে আমার এই ডেটা টাইপে বারবার ভুল হচ্ছে। আর ও আরে আমার এই মনে রাখা লাইন স্পেস, লিন স্পেস। দেখো কি কি ভ্যালু এসছে। 2, 2.2, 2.4, 2.6, 2.8, 3। এইখানে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা কেউ কিছু আইডিয়া বুঝতে পারছো যে আদবেও কি হলো, কি হলো না কি হলো, কি ছাতার মাথা? তোমরা বলবে যে স্যার এটা তো 0.2 করে বাড়তে বাড়তে গেছে। হ্যাঁ অবভিয়াসলি 0.2 করে কিন্তু বাড়তে বাড়তে গেছে, কিন্তু তার কি কোনো লজিক আছে? দেখো আর একটা ছোট্ট করে জিনিস আমি আবার একটুখানি ইয়ে করছি। এবার দেখো আউটপুটটা, এবার বলো কিছু বুঝতে পারছো কিনা। এনিওয়ান? জি বুঝতে ওই পারছো? 2 থেকে 3-এর মধ্যে ভ্যালু গুলো থাকবে, কিন্তু এখানে যেমন 5টা ভ্যালু থাকবে, এরকম কিছু। আগেরবার 6টা ছিল, এবারে 5টা। হ্যাঁ, কিন্তু গল্পটা হচ্ছে এই 5টা আর 6টা ভ্যালুর কোনো কিন্তু নিয়ম, কোনো কোনো পার্টিকুলার নিয়মই নেই। বলতে পারো কোনো পার্টিকুলার নিয়ম নেই। এখানে কাজ হচ্ছে তোমার স্টার্ট ভ্যালু বলা আছে, স্টপ ভ্যালু বলা আছে। ও স্টার্ট কেও নেবে, স্টপ কেও নেবে, কিন্তু তারপরে যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা কি করছে, কতগুলো নাম্বারও জেনারেট করবে, যার কোনো নিয়ম নেই। কতগুলো নাম্বারও জেনারেট করবে, আগেরটার ক্ষেত্রে 6টা করেছিল, এক্ষেত্রে 5টা করেছিল। তাহলে সাপোজ তুমি এখানে বলছো একটা, দাঁড়াও তাই গেল, তাহলে এটার ক্ষেত্রে দিলাম একটা, দাও, দেখো টু, শুধু 2 এসছে। ঠিক আছে না? এরকম ভাবে আমরা কিন্তু, আর আমি দিলাম 8টা, তাহলে যত বেশি দেবো তত কি দেখো, যত বেশি দিয়ে তত কি করেছো, আরো বেশি পয়েন্টে ফ্র্যাক্টার করবে, আরো বেশি পয়েন্ট। দেখো 2 পয়েন্ট, দেখো 2.1428, 2.28, 2.57, 2.42, 2.71, 2.85, তারপর একটা 3। এইভাবে কিন্তু করেছে, কিন্তু এটা খুব মজার জিনিস, ভালো করে দেখো। এই যে আমি তোমাকে বললাম না না, জিরো বসায় না, দেখো লজিক্যালি জিরো বসায় না, তার জন্য কিন্তু একটা স্পেস জেনারেট কিন্তু বারবার করে। দেখো এই ক্ষেত্রে কিন্তু তোমার হিসাব মতো ওই পরের ডেটাগুলো দেখো 14285714, টোটাল তোমার এখানে 8টা ঘর বসেছে। দেখো 8টা ঘরের জন্য কিন্তু জিরো বসিয়েছে, কিন্তু জিরো গুলো লেখা নেই। দেখো 2 পয়েন্টের পর কতটা স্পেস, এবং লাস্টে কি দেখো 3 পয়েন্ট, তার জন্য কিন্তু অতগুলো স্পেসই আছে। ঠিক আছে, ক্লিয়ার এইটুকু সবার? বাকিরা শুভম টুভম ওরা তো কোনো শব্দ দিচ্ছে না, শুভম ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আমি আপাতত আজকে এইটুকু অবধি রাখছি। পরের দিন আমরা এটা তোমাদের 1D অ্যারে অবধি মোটামুটি এইসব ছোটখাটো কাজ হলো। পরের দিন আমরা 2D অ্যারে দিয়ে আহ অনেকগুলো ফাংশন ফাংশন শিখবো। তারপরে আর একদিন, আরো 2 দিন লাগবে এটা করতে। ঠিক আছে, আরো 2 দিন লাগবে। স্যার বলছি রেকর্ড হয়েছে? রেকর্ডটা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে রেকর্ড, দাঁড়া 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 দাঁড়া, এই কথাটা একটু দাঁড়া দাঁড়া, এই রেকর্ডটা অফ কর। ওরে বাবা রে, দাঁড়া বলছি, দেখছি।